হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 5-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই জিনভো আর জিনো ডানজেনের ভেতরে লড়াই করছিল। এই সময় জিনো প্রথমবারের জন্য জিনভোর শ্যাডো সোলজারদেরকে দেখে, যাদেরকে দেখে সে খুবই চমকে যায়। তাই সে সাং জিনভোকে জিজ্ঞাসা করে যে এগুলো কারা। আর এখন জিনভো তাকে উত্তরে জানায়, ভেবে নাও এটা আমার একটা স্কিল। যেই কথাটাতে জিনো আরও চমকে যায়। সে বলে, তোমার এইটা আবার কেমন স্কিল যার সাহায্যে তুমি এতগুলো শ্যাডো সোলজারকে স্যামন করেছো? যার উত্তরে সাং জিনভো বলে, এটা অনেক বড় স্টোরি। যাই হোক, এরা আমার জন্য সব কাজই করে দেয়, লড়াই করার কাজ হোক অথবা মানা ক্রিস্টাল খোদাই করার কাজ হোক। যার এই কথা শুনে জিনো এখন বলে, তাহলে আমি কি অ্যাটলিস্ট এসেন্স স্টোনগুলো জোগাড় করতে পারি? কেননা আমার তো এমন মনে হচ্ছে যে আমার এখানে কোনো কাজই নেই, আমি খুবই বেকার। আর এই বলার পরে সে বাকি শ্যাডো সোলজারদের সঙ্গে কাজ করা শুরু করে। আর এখন আমরা জানতে পারি যে সাং জিনভো জিনোকে যে প্রমিসটা করেছিল সে তার সঙ্গে 19টা রেড করবে, সেই 19টা রেড এই রেডের সঙ্গে কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ এখন সাং জিনভো আর ও জিনোর মধ্যে কোনো রকমের কন্ট্রাক্ট নেই, তারা আর একসঙ্গে ডানজানে যাবে না। অন্যদিকে এখন আমেরিকাতে একটা এ র্যাঙ্কের ডানজানে আমরা দেখতে পাই যে কয়েকটা হান্টার খুবই ভয় পেয়ে রয়েছে কোন একটা জিনিসকে দেখে। আমরা দেখতে পাই ডানজানের ভেতরে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, যে কিনা ডানজানে ঢোকা সমস্ত হান্টারদেরকে একাই মেরে ফেলেছে। যাকে দেখে এখন শেষ এ র্যাঙ্কের হান্টারটা ভাবে, এ কেমন ডানজান যার ভেতরে কোনো মনস্টারই নেই, শুধুমাত্র এই মানুষের মতো দেখতে মনস্টারটা রয়েছে, আর যে কিনা একাই আমার পুরো স্কোয়াডকে মেরে ফেললো। ওর একা শরীরের থেকে যত মানা পাওয়ার বেরোচ্ছে, এই ডানজানের থেকে তত মানা পাওয়ার বেরোচ্ছিল না। আর এই সমস্ত দেখেই ওই এ র্যাঙ্কের হান্টারটা খুবই ভয় পেয়ে যায়। সে বলতে থাকে, আমাকে মেরো না, ছেড়ে দাও। অন্যদিকে ওই মানুষের মতো দেখতে মনস্টারটা বলে, আরে আমি কাউকে মারিনি, আমি শুধুমাত্র তোমার বন্ধুদের অজ্ঞান করে রেখেছি, ওদের ঠিক জ্ঞান ফিরে যাবে, তুমি চাপ নিও না। আর আমি তোমাদেরকে কিছুই করতাম না যদি তোমরা আমার উপরে অ্যাটাক না করতে। কিন্তু এই সময় এই মনস্টারটা মানুষটাকে দেখে বুঝতে পারে যে মানুষটা তার কথা কিছুই বুঝতে পারছে না। তার কারণটা হলো, যাকে এই হান্টাররা মনস্টার বলছে সে নাকি কোরিয়ান একটা মানুষ, তাই তার কোরিয়ান ভাষা এই সমস্ত আমেরিকান হান্টাররা বুঝতে পারছে না। যাই হোক, এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে ও জিনো সাং জিনভোকে নিয়ে যায় একটা ক্যাফেতে পার্টি করার জন্য, কারণ তাদের 19টা রেড কমপ্লিট হয়ে গেছে। এখন সাং জিনভো থেকে জিজ্ঞাসা করে, যেহেতু সব রেড হয়েই গেল, তাহলে এরপর তুমি কি প্ল্যান করছো? যার উত্তরে এখন জিনো বলে, আমি প্রথমে তো অ্যাসোসিয়েশনে গিল্ড মাস্টার হওয়ার জন্য পরীক্ষাটা দেব, আর যদি আমি লাইসেন্স পেয়ে যাই তারপরে আমি আমার বাবার কাছে যাব কথা বলতে। এদিকে সাং জিনভো এখন ভাবতে থাকে, 30 বিলিয়ন টাকার বিল্ডিংটাই বড় কথা না, আমার মেন উদ্দেশ্যই ছিল লেভেল আপ করা, যেটা আমি অনেকটাই করে নিয়েছি। অর্থাৎ ও জিনোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক না রাখলেও চলবে। আর এই সময় আমরা দেখতে পাই যে সাং জিনভোর এখনকার লেভেল হচ্ছে 61 এবং তার হেলথ পাওয়ার হচ্ছে 13,001। আর এখন অন্যদিকে জিনো ঘুরিয়ে সাং জিনভোকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার প্ল্যান কি, তুমি কি করবে এরপর? এই সময় সাং জিনভো তার হাতে ডিমন্স ক্যাসেলের চাবিটা নিয়ে ভাবে তাকে এখন পুরো ক্যাসেলটা কমপ্লিট করতে হবে। তাই এখন সে জিনোকে বলে, তুমি আমাকে এখন ফ্রি পাবে না, আমার একটু কাজ আছে, আমি ব্যস্ত থাকবো। আর এরপর সে জিনোকে এটাও জিজ্ঞাসা করে, আচ্ছা জিনো, আমি তোমার কাছে কি ঠিক বলো তো? যার উত্তরে জিনো এখন বলে, আমার দাদার সঙ্গে আমার বয়সের ডিফারেন্স প্রায় 10 বছর, তাই ছোটোবেলায় তার সঙ্গে আমি খুব খেলতে পারিনি, আর বড় হয়েও তার সঙ্গে আমি তেমন সময় কাটাইনি। আর অন্যদিকে তুমি শুধুমাত্র আমার জীবন বাঁচিয়েছো এমন না, আমাকে আমার গোল অ্যাচিভ করতে আমাকে অনেক সাহায্যও করেছো, তুমি সত্যিই আমার নিজের দাদার মতো। যেটা শুনে এখন সাং জিনভো বলে, তুমি যদি আমাকে তোমার দাদা ভাবো তাহলে আমিও তোমাকে আমার ভাই ভাবি। যেইটা শুনে এই সময় জিনো পুরো কেঁদে ফেলে, সে সাং জিনভোকে জড়িয়ে ধরতে চায়। এই সময় সাং জিনভো বাইরে থেকে শুনতে পায় যে কয়েকজন বায়োকিওনোর ইন্টারভিউ নিচ্ছে, যেখানে তারা জিজ্ঞাসা করছে রিসেন্ট একটা রেডে তার সমস্ত হাই র্যাঙ্কের হান্টাররা মারা গেছে, শুধুমাত্র কয়েকটা লো র্যাঙ্কের হান্টাররাই বেঁচে ফিরেছে। এইটা কিভাবে হচ্ছে, কে বাঁচিয়েছে ওই সমস্ত লো র্যাঙ্ক হান্টারদের? যেই কথায় এই সময় বায়োকিওনো উত্তর দেয় যে আমরা অলরেডি আমাদের ইনভেস্টিগেশন করে ফেলেছি, আমরা এমন কোনো কিছু খুঁজে পাইনি যেখানে অন্য কেউ তাদেরকে বাঁচাতে গেছে। আর এরপরে রিপোর্টাররা বলে, তাহলে আমাদেরকে তো বেঁচে ফিরে আসা হান্টারদের ইন্টারভিউ নেওয়া দরকার। আর এখন বায়োকিওনো আর কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সাং জিনভো বুঝতে পারে যে এইখানে তার ইন্টারভিউ নেওয়ার কথাই বলা হচ্ছে। এখন বায়োকিওনো তার অফিসে গিয়ে বসে থাকলে এই সময় তার কাছে কল আসে, যেই কলে বলা হয় মিস্টার বিয়ঙ্গু তার সঙ্গে কথা বলতে চাইছে। আর এরপরে বিয়ঙ্গুর কল ডেকে নিলে বিয়ঙ্গু প্রথমেই বাইককে জিজ্ঞাসা করে, তোমার ফোন অফ দেখছি, কি হয়েছে? যার উত্তরে বায়োকিওনো বলে, আমার আর ভালো লাগছে না, এই সমস্ত রিপোর্টাররা আমার পিছনেই পড়ে গেছে। যেইটা শুনে বিয়ঙ্গুও বলে, ও আচ্ছা ওই রেড গেটের ব্যাপারটা না, হ্যাঁ আমিও দেখলাম নিউজে, আমি এখন জাপানে আছি, কিন্তু তুমি চিন্তা করো না, সে সব ঠিক হয়ে যাবে। আসলে আমার কাছে এর থেকেও একটা বড় নিউজ আছে। যেইটা শুনে বায়োকিওনো বলে, বড় নিউজ? তুমি তো এখন জাপানে আছো, সেখানে আবার কি হলো?
যার উত্তরে এখন বিয়ঙ্গু বলে কিছুদিন আগে জাপানের থেকে কোরিয়ার হান্টার্স গিল্ডকে কন্ট্যাক্ট করা হয়েছিল। যাই হোক, খবরটা এখনো সব জায়গাতে পৌঁছায়নি, তবে পুরো কোরিয়াতে ছড়াতেও খুব একটা দেরি হবে না। যেইটা শুনে এই সময় বায়াহিওনো ব্যাপারটাকে খুবই সিরিয়াসলি নেয় আর সে জিজ্ঞাসা করে এমন কি ঘটনা ঘটছে। যার উত্তরে এখন বিয়ঙ্গু বলে সেই জেজু আইল্যান্ডের ব্যাপারটা নিয়ে। যেইটা শুনে এই সময় বায়াহিওনো চমকে যায়। জেজু আইল্যান্ড? ওই আইল্যান্ডে আবার এখন নতুন করে কি হচ্ছে, আমাকে খুলে বলো ব্যাপারটা। আর এখন আমরা জানতে পারি যে জেজু আইল্যান্ডে 4 বছর আগে একটা এস র্যাঙ্কের গেট খুলেছিল, যেই গেটটাকে কিনা কোরিয়ার সমস্ত হান্টাররা মিলেও শেষ করতে পারেনি। আর বিয়ঙ্গু, বায়াহিওনো এদের মতো হান্টাররা নাকি সেইখানে প্রায় মরেই যাচ্ছিল। এই সময় বায়াহিওনো বলে হ্যাঁ আমার মনে আছে, ওটা আমার জীবনের সব থেকে বড় দুঃস্বপ্ন, আমি শুধুমাত্র ওই ঘটনাটা ভুলে যেতে চাই। কিন্তু বিয়ঙ্গু এখন বলে ভুলে গেলে হবে না, আমাদের ওটাকে আবার মনে করতে হবে, কেননা কিছু খারাপ ঘটছে। যেইটা শুনে এই সময় বায়াহিওনো বলে ওরা তো ওই আইল্যান্ডে রয়েছে, ওদেরকে ওখানেই ছেড়ে দাও, ওদেরকে আবার হাত লাগানোর কি দরকার। যার পরে বিয়ঙ্গু বলে ওই এস র্যাঙ্কের গেটের থেকে যে পিঁপড়েগুলো বেরিয়েছিল সেই পিঁপড়েগুলো তো এত বছর ওই দ্বীপের মধ্যেই ছিল, কিন্তু এখন সেই পিঁপড়েগুলো ডানা গজাতে শুরু করেছে আর তারা উড়ে উড়ে পাশের সমস্ত দ্বীপে চলে আসছে। ওই দ্বীপের পাশের একটা জায়গাতে সমুদ্রের ধারে একটা মরা পিঁপড়ের বডিও পাওয়া গেছে, যেটা সত্যিই মানবজাতির জন্য একটা বিশাল সমস্যার বিষয়। অন্যদিকে সাং জিনভোর বাড়িতে এখন আমরা দেখতে পাই যে জিনভো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় জিনা তাকে বলে তুমি তো এখন বাড়িতে থাকোই না, সব সময় বাইরেই থাকো। আর এখন সাং জিনভো তাকে বলে সে 1 সপ্তাহের জন্য একটা ট্রিপে যাচ্ছে। যেটা শুনে জিনা এই সময় বলে ট্রিপে 1 সপ্তাহের জন্য? কাকে নিয়ে যাচ্ছ শুনি? এই সময় সাং জিনভো বলে আমার একটা বন্ধুর সাথে, অন্য কিচ্ছু না, সবাই এরকমই কেন ভাবে। আর এখন আমরা দেখতে পাই যে সাং জিনভোর 1 সপ্তাহের ট্রিপটা হলো সেই ডিমন্স ক্যাসেল, এস র্যাঙ্কের গেটটা। আর এখন সে সেখানে পৌঁছে ভাবে লাস্টবার সে যখন এখানে এসে সার্ভারাসকে মেরেছিল তখন তার লেভেল ছিল মাত্র 20, এখন তার লেভেল 3 গুণ বেড়ে গেছে, তার মানে হয়তো তার আর আগের মতো অত অসুবিধা হবে না। এই বলেই সে তার হাতে থাকা চাবিটা দিয়ে সেই ডিমন্স ক্যাসেলের গেটটা খোলে। গেট খোলার পরেই সে দেখতে পায় সেখানে একটা বিশাল বড় হল রয়েছে, কোনো রকমের মনস্টার সেখানে নেই। আর এই সময় সিস্টেমের থেকে তার কাছে একটা মেসেজ আসে যে এই ডিমন্স ক্যাসেলের মধ্যে অনেক ডিমন্স আছে, তাকে প্রত্যেকটা ডিমনকে মেরে তার সোলগুলো জোগাড় করতে হবে। আর এইভাবে 10,000টা সোল জোগাড় করতে পারলে সে অনেক ভালো ভালো রিওয়ার্ডস পাবে। যেই রিওয়ার্ডসগুলো দেখে তার এই সময় খুবই ভালো লাগে। সেভাবে শপে এমন কিছু কিছু আইটেম আছে যেগুলোর দাম প্রায় 10 বিলিয়ন গোল্ড। সে যদি এই মিশনটা কমপ্লিট করতে পারে তাহলে সে সেই সমস্ত জিনিসগুলোকেও কিনতে পারবে। আর অন্যভাবে দেখতে গেলে এত সুন্দর সুন্দর রিওয়ার্ড যদি দেয় তার মানে এই মিশনটাও হার্ডই হবে। আর এখন সে গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পায় যে সে পুরো জায়গাটা ভাঙচুর হয়ে রয়েছে, সেইখানে চারিদিকে আগুন লেগে আছে। আর সে একই সঙ্গে এটাও বুঝতে পারে যে এই জায়গাটা পুরো আসল দুনিয়ার মতনই। আর এই সময় তার সামনে অনেকগুলো মনস্টার চলে আসে। সেভাবে তাকে মিশনে দেওয়া হয়েছে যে 10,000টা ডিমনের সোল জোগাড় করতে হবে, তার মানে এখানে মিনিমাম 10,000টা ডিমন তো আছেই। আর এই সময় তাকে সিস্টেম থেকে এটাও বলা হয় যে প্রত্যেকটা ডিমনকে মারলে তুমি একটা করে সোল পাবে। আবার কিছু এমন ডিমনও আছে যেগুলোকে মারলে তুমি একটার থেকে বেশি সোল পেতে পারো। আর এখন এত মনস্টার দেখে সাং জিনভো মনে মনে ভাবে আমি তো বাড়িতে বলে আসলাম যে আমি 1 সপ্তাহের জন্য ট্রিপে যাচ্ছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে না যে আমি 1 সপ্তাহের মধ্যে এতগুলো ডিমনকে মারতে পারবো। তাই সেই এখন কোনো রকমের দেরি না করে তার কাঁধের থেকে ব্যাগটা নামিয়ে সঙ্গে সঙ্গে শুরু করে দেয় লড়াই করা। সে লাগাতার সমস্ত ডিমন্সদেরকে মারতে থাকে। সে ভাবে যে এদের সঙ্গে ফাইট করাটা তেমন কোনো চ্যালেঞ্জিং ব্যাপার এখন হচ্ছে না, শুধুমাত্র মেন খেলাটা হচ্ছে সময়ের। অন্যদিকে জিনও এই সময় তার বাবার কাছে যায় আর তাকে জানায় যে সে গিল্ড মাস্টার হতে চায়। একই সঙ্গে সে তার বাবাকে এটাও বলতে শুরু করে দেখো আমাদেরকে ছেড়ে যদি তুমি অন্য কোনো বাইরের লোককে গিল্ড মাস্টার বানিয়ে দাও তাহলে কিন্তু নানা রকমের সমস্যা হতে পারে। কিন্তু তার বাবা তার এই সমস্ত কোনো কথাই শোনে না, বরঞ্চ সেইখানে একজনকে ডেকে তার সঙ্গে জিনার পরিচয় করিয়ে দেয়। তার নাম হলো গো মিয়ুঙ্গান, সে একটা হান্টার। আর এই সময় জিনোর বাবা তাকে এটা বলে দেয় যে এটা সেই হান্টার যে কিছুদিন আগে রেড গেট ইনসিডেন্টে থেকে বেরিয়ে এসেছে। আর এখন জিনোর বাবা তাকে বসতে বলে আর জিনোকে বলতে বলে যে সেই ডানজেনের ভেতরে কি কি হয়েছিল। আর এখন সে বলে যে সেই রেড গেটের ভেতরে আমাদের সঙ্গে ছিল সাং জিনভো। যেটা শুনে জিনো বুঝতে পারে যে তার মানে সাং জিনভোর জন্যই এই সমস্ত হান্টারগুলো বেঁচে ফিরেছে। আর এখন এই নতুন ছেলেটা আরও বলতে শুরু করবেই, কিন্তু সেই সময় জিনো বলে আর বলতে হবে না, সাং জিনভো কি পারে আর কি না পারে সেটা আমি তোমার থেকে অনেক ভালো জানি। আর একই সঙ্গে সে মনে মনে এটাও ভাবে যে তার মানে সাং জিনভোর ব্যাপারে এখন অনেকেই জানে, হয়তো আমার বাবাও জানে। কিন্তু এখন এই ছেলেটা আরও বলতে শুরু করে যে সাং জিনভোর এই সমস্ত পাওয়ারগুলো আমাকে হোয়াইট টাইগার গিল্ডের থেকে লুকিয়ে রাখতে বলা হয়েছিল, কিন্তু তারপরে চেয়ারম্যান আমাকে ফোন করে। আর এখন তার এই সমস্ত কথা শুনে চেয়ারম্যান অর্থাৎ জিনোর বাবার বলে ঠিক আছে তোমাকে আর এক্সপ্লেন করতে হবে না,
এদিকে এখন সে জিনোকে বলে, তুমি জানোই আমি কতদিন ধরে এরকম একটা হান্টারকে খুঁজছিলাম, আর দেখো এরকম একটা হান্টার যে তোমার স্ট্রাইক স্কোয়াডে আগে থেকেই ছিল সেটা আমি জানতামই না। তার মানে ওই কি তোমাকে এই লাইসেন্সটা পেতে সাহায্য করেছে? যার উত্তরে এখন জিনো হ্যাঁ জানায়। আর তারপর সে এটাও ভাবতে থাকে, আমি তো অন্য একজনের সাহায্য নিয়ে এই লাইসেন্সটা পেয়েছি, তার মানে আমার দাদা আমার থেকে এই কাজে অনেক ভালো। কিন্তু তবুও এখন সে তার বাবার সামনে চেঁচিয়ে বলে, আমি এই গিল্ডের গিল্ড মাস্টার হতে চাই। আর এইবার তার বাবা দেখে সঙ্গে সঙ্গে বলে দেয়, ঠিক আছে তুমি গিল্ড মাস্টার। কিন্তু তার বাবা এইভাবে হ্যাঁ করে দেবে সেইটা জিনো আশা করেনি। যার পরে তার বাবা বলে, তুমি তো বললে যে অন্য কারোর হাতে যদি আমি গিল্ড মাস্টারের পদটা তুলে দিই তাহলে সমস্যা হতে পারে, তার থেকে ভালো তুমি চালাও গিল্ডটা। কিন্তু তুমি কি আমাদের এই গিল্ডে সাং জিনভোকে আনতে পারবে? যার উত্তরে জিনো জানায় যে সে তার পুরো চেষ্টা করবে। এদিকে জিনোর বাবা এই সময় মনে মনে ভাবতে থাকে যে সে আগে থেকেই দুটো এস র্যাঙ্ক হান্টারকে গিল্ডে জয়েন করার কথা ভেবেছে। প্রথমত চাহিন, যেই মেয়েটা হান্টার্স গিল্ডে থাকে, আর অন্যদিকে রিটায়ার হয়ে যাওয়া হান্টার মিন বিয়ঙ্গো। সে রিটায়ার হয়েছিল কারণ সে জেজু আইল্যান্ডের রেডটা কমপ্লিট করতে পারেনি, কিন্তু সে চাইলেই এখনও হান্টিং করতে পারবে। তাহলে দেখি আমি আগে এদেরকে জয়েন করতে পারি নাকি জিনো আগে সাং জিনভোকে জয়েন করতে পারে। অন্যদিকে এখন আমরা সাং জিনভোকে দেখতে পাই যে কিনা ডিমন্স ক্যাসেলের মধ্যে 309টা সোল জোগাড় করে ফেলেছে, কিন্তু 10,000 হতে এখনও অনেক বাকি। আর এরই সঙ্গে সোলো লেভেলিংয়ের পর্ব 5 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পর্ব 6 দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।